মর্নিং, একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশান। এখন সকাল 6:21, দাঁড়িয়ে আছে শিয়ালদা স্টেশনের সামনে। আজকে আমাদের ডেস্টিনেশান কৃষ্ণনগর। কৃষ্ণনগর কিভাবে যাব, কি কি দেখার আছে, সেই নিয়েই আজকে আমাদের ভিডিও। আজকে আমরা সকাল 6:55 শিয়ালদা কৃষ্ণনগর লোকালে করে যাব কৃষ্ণনগর। এই 100 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে আমাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টা 27 মিনিট। কৃষ্ণনগর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর, যা রাজা কৃষ্ণচন্দ্র সময় থেকে বাঙালির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 1800 শতকে এই শহর সাহিত্য এবং ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে ওঠে। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন একজন বিদ্বান ও সংস্কৃতিপ্রেমী, যিনি শুধু রাজনীতি নয়, শিল্প, সাহিত্য ও ধর্মীয় সংস্কৃতির পৃষ্ঠপোষকতাও করতেন। তার রেখে যাওয়া নিদর্শনগুলি আজও তার গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করছে। এরপর ঘুরে নিতে পারেন ঘূর্ণি পুতুলপট্টি। কৃষ্ণনগর ভ্রমণে ঘূর্ণি না এলে কৃষ্ণনগর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এখানকার মৃৎশিল্প পৃথিবী বিখ্যাত। কৃষ্ণনগর এলে অবশ্যই চেখে দেখবেন সরভাজা আর সরপুরিয়া। এই দুই মিষ্টির নাম শুনলে মিষ্টিপ্রেমীদের মুখে জল চলে আসে। পর্যটকরা এখানে এলে এই মিষ্টির স্বাদ না নিয়ে ফেরে না। আর আছে রোমান ক্যাথলিক চার্চ। ঐতিহাসিক এই চার্চটি ঘুরে দেখতে ভুলবেন না। সকাল 9:28 আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। তো এখান থেকে আমরা অটো বা টোটো দেখে নিই কি পাই, ভাড়া করে নিয়ে আমরা ঘুরবো কৃষ্ণনগর। কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা টোটো ভাড়া করে নিলাম। তো আমরা টোটাল রিজার্ভ করলাম না, আমরা ব্রেক করে করে যাব। তো এখান থেকে ফার্স্টে যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ি। 2 কিলোমিটার রাস্তা, সময় লাগে খুব বেশি হলে হয়তো 10 মিনিট। তো এইটা যেতে আমাদের থেকে নিচ্ছে পার হেড 15 টাকা করে। আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির একদম ঠিক সামনে। এটাই হলো রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। রাজা কৃষ্ণচন্দ্র 1710-এ জন্মগ্রহণ করেছিলেন এবং 1728 থেকে 1783 সাল পর্যন্ত ছিল ওনার রাজত্বকাল। এবং রাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় যে নবরত্ন ছিলেন, সেই নবরত্নের মধ্যে কিন্তু একজন ছিলেন আমাদের সকলের প্রিয় হাসির রাজা গোপাল ভাঁড়। কৃষ্ণনগরের অন্যতম আকর্ষণ হলো রাজবাড়ি, যা আজও তার অতীত ইতিহাসে সাক্ষ্য বহন করে চলেছে। এই প্রাসাদটি দুর্গাপূজার জন্য বিশেষভাবে বিখ্যাত, যেখানে বছরের পর বছর ধরে রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী রীতি মেনে পুজো অনুষ্ঠিত হচ্ছে। প্রাসাদের স্থাপত্যশৈলী ইতিহাসপ্রেমী পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন খুবই সাংস্কৃতিক ভাবাপন্ন এবং বিদ্যাৎসাহী, এবং ওনার নাম অনুসারেই কিন্তু এই অঞ্চলের নাম হয় কৃষ্ণনগর। কৃষ্ণনগরের জগৎ বিখ্যাত মৃৎশিল্প এবং এখানকার জগদ্ধাত্রী পুজো কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের আমলেই শুরু হয়। তবে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এটা মনে রাখবেন যে এই রাজবাড়িতে কিন্তু সবসময় ঢুকতে দেওয়া হয় না। জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো এবং বারদোল মেলাতে একটা বিশেষ দিনে কিন্তু এই রাজবাড়িতে ঢুকতে দেওয়া হয়। আর এই মুহূর্তে কিন্তু এখন এটা এপ্রিল মাস, এখন কিন্তু বারদোলের মেলা চলছে। এই বারদোল মেলা কৃষ্ণনগর তথা বাংলার অন্যতম বিখ্যাত মেলা। প্রতি বছর দোল পূর্ণিমার পর চৈত্রের শুক্লা একাদশী তিথিতে নদিয়া রাজের পৃষ্ঠপোষকতায় কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় এই মেলা। সত্যি কৃষ্ণনগর রাজবাড়ির বাইরেটা অপূর্ব সুন্দর, মানে সেটা দেখে বোঝা যায় যে ভেতরটা কত সুন্দর হতে পারে। একটা আক্ষেপ থেকে গেল যে রাজবাড়ির ভেতরে ঢোকা গেল না। তবে ইচ্ছা আছে যে আগামী দিনে অন্তত দুর্গা পুজো বা জগদ্ধাত্রী পুজোর সময় এসে ভেতরটা ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর এবারে আমরা যাব এখানকার বিখ্যাত জায়গা ঘূর্ণি, যেখানকার মৃৎশিল্প পৃথিবী বিখ্যাত। শহরের এক অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ঘূর্ণি, এক ঐতিহাসিক মৃৎশিল্পপল্লী, যেখানে বহু প্রতিভাবান শিল্পী প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটির তৈরি জীবন্ত মূর্তি তৈরি করে চলেছেন। এখানকার শিল্পকর্ম শুধু দেশে নয়, বিদেশেও সমাদৃত। ঘূর্ণির শিল্পপল্লী পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। রাজা কৃষ্ণচন্দ্র এই শিল্পীদের বাসস্থান হিসেবে ঘূর্ণি এলাকাটি তৈরি করে দেন। এখানকার শিল্পকর্ম দেশ বিদেশে সমাদৃত।
এবং এখানে পর্যটকরা সরাসরি শিল্পীদের কাজ করতে দেখতে পারেন এবং শিল্পকর্ম ক্রয় করতে পারেন। কৃষ্ণনগর বেড়াতে এসে যদি আমরা ঘূর্ণিতে না আসি তাহলে কিন্তু কৃষ্ণনগর ভ্রমণ সম্পূর্ণ হবে না। তো অবশ্যই এখানে এলে ঘূর্ণিতে ঘুরে যাবেন। আর একটা জিনিস সবচেয়ে বড় কথা, বর্তমানে চাকচিক্যের মধ্যে কিন্তু এই সুন্দর পৃথিবী বিখ্যাত শিল্পগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। এগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো অবশ্যই ঘূর্ণিতে আসবেন এবং এই শিল্পগুলো দেখবেন। অবশ্যই পারলে প্রিয়জনদের জন্য উপহার হিসেবে নিয়ে যাবেন, কারণ এই শিল্পগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তো আমি এখানে এসে বিখ্যাত গোপাল ভাঁড় এবং ওনার স্ত্রীর একটা ছোট্ট মূর্তি নিলাম। মূর্তিটা দেখাই। আমরা এখন এখানেই একটি দোকানে শ্রী সুরজিৎ সাহার কাছ থেকে এই ঘূর্ণি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। এটা রাধেশ্যাম মডেল হাউস, পুতুলপট্টি, ঘূর্ণি পুতুলপট্টি। এখানে মালিকের নাম হচ্ছে নিমাইচন্দ্র পাল। আর উনি আজকে 65 সাল থেকে এই শিল্পে জড়িত। এখন ধরুন 65 সালে যখন যে ব্যবসা ছিল বা যে শিল্পটা ছিল, সে শিল্প এখন লুপ্ত হয়ে যাচ্ছে। আর বড় বড় যেগুলো শিল্পী ছিলেন তারাও চলে গিয়েছেন, তাদের আর মানে পৃথিবী থেকে চলে গিয়েছেন, যার জন্য এই এখন আর সেই নতুন করে শিল্পীরা হচ্ছে না এখানে, বা কেউ কাজও করছে না, তাদের সেই পয়সাটা পাচ্ছে না লেবাররা। ওই জন্য তারা এই ধরুন উত্তরপ্রদেশ, ব্যাঙ্গালোর, আমেরিকা সব জায়গায় গিয়ে এই শিল্প বাঁচাচ্ছে এবং এখান থেকে অনেক শিল্পী গিয়ে সেখানে কাজ করছে তাদের মানে রুজি রোজগারের জন্য। এই যে আমার মালিক নিমাইচন্দ্র পাল, উনি আপনার যখন এই শিল্প অল্প যখন ছিল এখানে প্রথম, তখন ওনারা সকাল 5টার সময় দোকান খুলতেন, রাত্রে 12টার সময় দোকান বন্ধ হতো। আর এত টুরিস্ট বা অন্যান্য মানুষ আসতো, তাদের কল্পনা করা যায় না যে তারা কীভাবে কষ্ট করে এই শিল্প বাঁচিয়ে রেখেছিল। কিন্তু এখন আর সেই শিল্পর প্রতি কেউ করে না। আচ্ছা, এখানে একটি জায়গায় গণেশ ঠাকুরের মূর্তি রং হচ্ছে, দেখুন কি সুন্দর। সত্যি ঘূর্ণির মৃৎশিল্প থেকে আমরা আপ্লুত হয়ে গেছি। মানে এই জায়গা ভোলার না, এখানে এলে অবশ্যই এই জায়গা আসতে হবে। তো এইবারে আমরা যাব এখানকার খুব বিখ্যাত একটা দোকান, অধর মিষ্টান্ন ভাণ্ডার। এখানকার সরভাজা আর সরপুরিয়া খুব ফেমাস। ঘুরতে আসবো, কিছু খাবো দাবো না, সেটা তো হতে পারে না। যে জায়গার যে জিনিসটা ফেমাস সেটা চেখে দেখতে হয়। এখানকার ফেমাস হচ্ছে সরপুরিয়া, সরভাজা, অবশ্যই চেখে দেখবো। আমরা এখন চলে এসেছি অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানকার পুরানো দোকান, সরভাজা এবং সরপুরিয়া এখানকার ফেমাস। তো একটু টেস্ট করে দেখা যাক কেমন। আর একটা দোকানও আছে অধর, সামনে আছে, ওটা নতুন দোকান হয়েছে। আর এইটা হচ্ছে পুরাতন দোকান। এই দেখুন, এই হলো সরভাজা। অ্যাকচুয়ালি এটা গোটা অবস্থায় থাকে, এটাকে পিস পিস করে নেওয়া হয়, সবে তৈরি হয়েছে। আর এইটা হলো সরপুরিয়া, এটাকেও পিস পিস করে কেটে নেওয়া হয়। এই যে এইভাবে পেয়ে গেছি হাতে। এটা হচ্ছে সরভাজা এবং এটা হচ্ছে সরপুরিয়া। তো এখানে এসে যেটা জানলাম যে সরভাজাটা আগে খেতে হয়। দুর্দান্ত, খুব যে কড়া মিষ্টি টানা মিষ্টি, কিন্তু বেশ হালকা, এবং আমিও পছন্দ করি হালকা মিষ্টি, অপূর্ব খেতে। আর সরপুরিয়াটা দেখা যাক কেমন। সদ্য বানিয়েছে, একদম টাটকা, অপূর্ব অপূর্ব সুন্দর খেতে। মানে মন ভরে গেলে এখানে এলে অবশ্যই এই জিনিস খেয়ে ভুলবেন না একদমই। শেষ করি, আর তস হয়েছে না। এখানকার সরভাজা আর সরপুরিয়া খেয়ে পেট এবং মন দুটোই শান্তিতে ভরে গেল, অপূর্ব খেতে। আর সরপুরিয়ার মধ্যে কিন্তু অল্প একখানা
এলাচের স্মেল পাচ্ছিলাম, যেটা স্বাদটাকে আরও সুন্দর বাড়িয়ে দিয়েছে। যাই হোক, দারুণ এক্সপিরিয়েন্স হলো। এবারে আমরা যাচ্ছি কৃষ্ণনগরের বিখ্যাত চার্চে। চার্চ যাবার পথে পড়ল কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো বুড়িমার মণ্ডপ। পুজোর সময় প্রচুর মানুষের সমাগম হয় এই কৃষ্ণনগরে, তাই সুযোগ পেলে অবশ্যই জগদ্ধাত্রী পুজোয় ঘুরে যাবেন কৃষ্ণনগর। আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরের 150 বছরের পুরানো চার্চ। তবে চার্চে বিশেষ প্রোগ্রাম চলছে, যে কারণে দুঃখের বিষয় এখন ঢোকা যাচ্ছে না। বাইরে থেকেই চার্চটা দেখাচ্ছি। আর ঠিক এই পুরাতন চার্চের উল্টো দিকে আরেকটা নতুন চার্চ আছে। এটা অপেক্ষাকৃত অনেকটাই নতুন চার্চ, যদিও 12টার সময় এটাও বন্ধ হয়ে গেছে। আর এই চার্চ খোলা থাকে সকাল 8টা থেকে 12টা আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি। আর দেখতে এলে ওই টাইমের মধ্যেই আসতে হবে। কৃষ্ণনগরের চার্চটি পর্তুগিজ মিশনারিদের দ্বারা নির্মিত খ্রিস্ট ধর্মীয় স্থাপত্য শৈলীর এক উৎকৃষ্ট উদাহরণ। গির্জার ভেতরে বাইবেলের নানান দৃশ্য চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যা এক দর্শনীয় দিক। এখানে এসে যেটা জানতে পারলাম যে কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চলেই গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। উনি কৃষ্ণনগরের ঘূর্ণিতেই বসবাস করতেন। তবে অনেক জিজ্ঞাসাবাদ করেও সঠিকভাবে কেউ বলতে পারলেন না যে গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায়। সেটা অনেকেরই অজানা। কেউ কেউ বলেছেন যে এই চরিত্র কাল্পনিক, আবার কেউ কেউ বলেছেন যে না, সত্যি গোপাল ভাঁড় ছিল। তো যাই হোক, গোপাল ভাঁড় থাকুক আর নাই থাকুক, আমাদের মনের মণিকোঠায় কিন্তু গোপাল ভাঁড় সব সময় থেকে যাবে। আচ্ছা, একটা ইনফরমেশান দিয়ে রাখি। স্টার্টিংয়ে যেটা বলেছিলাম যে আমরা ব্রেক জার্নি করে এটা ঘুরবো, কিন্তু সব জায়গায় টোটো পাওয়ার একটু অসুবিধা আছে এবং সময়ও বেশি লেগে যাবে। এই জন্য আমরা টোটালি এটাকে রিজার্ভ করে নিয়েছিলাম। তো টোটাল এই ট্যুরটা আমাদের টোটো ভাড়া পড়লো 250 টাকা। যথেষ্ট রিজনেবলই আছে, অনেকক্ষণ সময় আমাদের দিয়েছে। তবে তাও মোটামুটি এটা ঘুরতে কিন্তু ভালোভাবে ঘুরতে গেলে 3-3.5 ঘন্টা সময় লাগে, হাতে 4 ঘন্টা সময় রাখতে হবে। আর এক বেলায় ঘুরে যাওয়ার জন্য কিন্তু এই জায়গা একদমই আদর্শ। বেলা 1:45, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তবে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ 2:15 আমাদের ট্রেন 31828 কৃষ্ণনগর শিয়ালদা গ্যালোপিন লোকালে করে আমরা শিয়ালদা যাব। আর ঠিক আমাদের স্টেশনের সামনেই গণেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওখান থেকে চিকেন থালি অর্ডার করে দিয়েছি। চিকেন আছে, সবজি আছে, আলু ভাজা, পাঁপড়, লেবু, ডাল, ভাত, মাত্র 110 টাকা। তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ ট্রেনটা ধরতে হবে, নয়তো মিস করব। দুর্দান্ত লাঞ্চটা করলাম, হাতে আর বেশি সময় নেই, আর মিনিট 15 বাকি আছে ট্রেন ছাড়তে। এখন যাচ্ছি স্টেশনে। ভিডিওটা খুব স্বল্প দৈর্ঘ্যের ভিডিও হলো, ঘুরলাম অল্প সময়ের মধ্যে। যদি এরকম ছোটোখাটো ট্যুর করতে চান, অবশ্যই এই জায়গা আদর্শ। তো এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।